নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। পরবর্তী 22 দিনে পৃথিবীর ভৌগোলিক রাজনীতি বা জিওপলিটিক্সের সবচেয়ে বড় রোমাঞ্চকর ঘটনাটি ঘটতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বমঞ্চে এমন এক কূটনৈতিক চাল চালতে চলেছেন যা একাধারে চীনের আগ্রাসনকে চূর্ণ করবে এবং অন্যদিকে বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটসকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ভাবছেন ভারত হয়তো দুই পরাশক্তির চরম টানাটানির মাঝে পড়ে ফাঁদে আটকে গেছে, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। ভারত সেই ফাঁদকেই নিজের হাতিয়ার বানিয়ে টেবিল সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। আগামী দিনগুলোতে ভারতের শত্রু রাষ্ট্রগুলো কিভাবে ভারতীয় কূটনীতির কাছে মাথা নত করতে বাধ্য হবে, আজ তার এক নিখুঁত গাণিতিক বিশ্লেষণ নিয়ে এসেছি। আজকের এই বিশেষ খবরের মূলে ঢোকার আগে আপনাদের কাছে কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনি কি জানেন চীন ও রাশিয়া মিলে যে নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার চেষ্টা করছে, সেখানে ভারতকে কিভাবে ব্যবহার করার নীল নকশা তৈরি হয়েছিল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে যে 100% শুল্ক বা ট্যারিফের ভয় দেখিয়েছিলেন, সেই ভয়টাকেই কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করে দিলেন? ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চক্রান্ত তৈরি করা দুটি প্রধান শত্রু দেশকে কিভাবে ভারত একই আন্তর্জাতিক মঞ্চে নিঃশব্দে কোণঠাসা করে দিচ্ছে? আজকের এই পুরো পর্বে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই 22 দিনের টানা আন্তর্জাতিক সম্মেলনগুলোতে ভারত বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি নিজের হাতে নিতে চলেছে। চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। মাত্র 22 দিনের মধ্যে একজন বিশ্বনেতা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 3টি বিশ্ব সম্মেলনে যোগ দিতে চলেছেন। এই বিশ্ব সম্মেলনগুলো কোথায় কোথায় হচ্ছে তা খেয়াল করলেই বোঝা যাবে ভারতের কূটনৈতিক মানচিত্র কতটা বিস্তৃত। প্রথমত, কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। দ্বিতীয়ত, ভারতের নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স সামিট। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভা বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। চিন্তা করে দেখুন, বিশকেকে থেকে নিউ দিল্লি আর নিউ দিল্লি থেকে সরাসরি নিউ ইয়র্ক। একেই বলে সত্যিকারের গ্লোবাল পাওয়ার প্লে। কিন্তু কেন এই 22 দিন এত গুরুত্বপূর্ণ? কারণ এই 22 দিনের মধ্যে ভারতের সামনে দাঁড়িয়ে রয়েছে দুই প্রধান প্রতিপক্ষ, চীন এবং পাকিস্তান। একই সঙ্গে ভারতের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, কিন্তু ভারত এখানে নীরব দর্শক হয়ে বসে নেই। ভারতীয় কূটনীতি এই চাপকে এক বিশাল সুযোগে পরিণত করেছে। বিশ্ব সংবাদ সংস্থা বা ইন্টারন্যাশনাল মিডিয়া দাবি করছে যে ভারত নাকি এক কঠিন সংকটের মুখোমুখি। কিন্তু বিশকেকের এসসিও সামিটে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেবিলের একপাশে বসবেন, তখন তার ঠিক উল্টো দিকে বসে থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সুযোগ পেলে এই হাত পাততে অভ্যস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক মহলের ধারণা ছিল এই ঘরে ভারতের ওপর প্রবল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ তৈরি করা হবে। কিন্তু ভারতের রণকৌশল সম্পূর্ণ আলাদা। ভারত এই সম্মেলনে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা নিয়ে। বিশকেকে আয়োজিত এশীয় সামিটের মূল উদ্দেশ্য ভারতের শক্তি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা। মধ্য এশিয়া এবং রাশিয়া থেকে ভারতের নিরবচ্ছিন্ন অপরিশোধিত তেল ও শক্তি সরবরাহ বজায় রাখা দরকার। কিন্তু এই একই মঞ্চে হাজির থাকবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন আন্তর্জাতিক ঋণ ও আর্থিক অনুদানের জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন জানাচ্ছেন, ঠিক সেই সময় ভারত সেখানে নিজের সামরিক ও অর্থনৈতিক শক্তিমত্তা স্পষ্ট করে দেবে। পাকিস্তান সবসময় ভারতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন মনস্তাত্ত্বিক খেলা খেলার চেষ্টা করে। কিন্তু ভারতের বর্তমান কূটনৈতিক নীতি অত্যন্ত পরিষ্কার, চোখে চোখ রেখে জবাব দেওয়া। বিশকেকের এই বৈঠকে ভারত যখন নিজের শক্তির প্রয়োজন মেটাতে মস্কো এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সরাসরি আলোচনা করবে, তখন পাকিস্তানের মতো রাষ্ট্রগুলোকে নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কোনো পথ থাকবে না। এরপর আসে চীনের প্রসঙ্গ। চীনের কৌশল ছিল এশীয়র মতো আঞ্চলিক মঞ্চগুলোকে ব্যবহার করে এশিয়ায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। কিন্তু ভারত এখানে দাঁড়িয়ে চীনের সেই পরিকল্পনায় সবচেয়ে বড় বাধার প্রাচীর তুলে দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আঞ্চলিক সহযোগিতা তখনই সম্ভব যখন প্রতিবেশী দেশগুলোর সীমানা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান দেখানো হবে।
চীনের আগ্রাসী মনোভাবকে বিশ্বমঞ্চে তুলে ধরে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে এশিয়ার শক্তি ভারসাম্য চীনের একা নিয়ন্ত্রণে থাকবে না। বিশকেকের বৈঠক শেষ হতে না হতেই কূটনীতির আসল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ভারতের রাজধানী নিউ দিল্লি। এখানে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স সামিট। আর এই ব্রিক্স সম্মেলনেই চীন তৈরি করেছিল তাদের সবচেয়ে বড় চাল। গত 2 বছর ধরে চীন এবং রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার বা ইউএস ডলারের বিকল্প হিসেবে একটি নতুন যৌথ মুদ্রা অর্থাৎ ব্রিক্স কারেন্সি চালু করার জন্য তীব্র প্রচার চালিয়ে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান এই বিকল্প মুদ্রা, কারণ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমের দেশগুলো রাশিয়াকে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সুইফট থেকে বের করে দিয়েছে। ফলে রাশিয়ার বাণিজ্য চালাতে একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন এবং মারাত্মক। চীন চায় না যে ব্রিক্সের প্রতিটি দেশ সমান সুবিধা পাক। চীনের আসল উদ্দেশ্য হলো তাদের নিজস্ব মুদ্রা চাইনিজ ইউয়ানকে বিশ্ব বাণিজ্যে মূল কারেন্সি হিসেবে প্রতিষ্ঠা করা। তারা ব্রিক্স কারেন্সির মুখোশ পরাচ্ছে, কিন্তু তার ভেতরে থাকছে চীনের অর্থনৈতিক আধিপত্য। চীনের এই পরিকল্পনার মূল পরিকাঠামো হলো এই মুদ্রার প্রধান নিয়ন্ত্রক হবে চীনের ব্যাংকগুলো। সমস্ত প্রযুক্তিগত সার্ভার বসানো হবে চীনের মাটিতে। পেছনের মূল অর্থনৈতিক শক্তি হবে চীনের অর্থনীতি। অর্থাৎ ব্রিক্স মুদ্রার নামে চীন আসলে বিশ্বজুড়ে নিজের অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তার করতে চায়। তারা চাইছিল ভারতের মাটি অর্থাৎ নিউ দিল্লিতে দাঁড়িয়ে এই মুদ্রার ঘোষণা দিতে, ভারতকে বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চরম অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়। আর সেই সুযোগে চীন বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই ফন্দি অনেক আগেই ধরে ফেলেছিল। ভারত খুব ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত বা ট্রেড সারপ্লাস রয়েছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। অন্যদিকে চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট অনেক বেশি। চীনের আধিপত্য থাকা মুদ্রায় বাণিজ্য করলে ভারতের অর্থনীতি চিরতরে চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এখানেই ভারত দেখিয়েছে তার ইতিহাসের সেরা কূটনৈতিক চাল বা মাস্টারস্ট্রোক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য হুমকি দিয়েছিলেন যে যেসব দেশ মার্কিন ডলার ছেড়ে ব্রিক্স মুদ্রা গ্রহণ করবে তাদের পণ্যের উপর যুক্তরাষ্ট্র 100% শুল্ক বা 100% ট্যারিফ আরোপ করবে। চীন ভেবেছিল এই হুমকির পর ভারত চাপে পড়ে যাবে, কিন্তু ভারতীয় কূটনৈতিক দল এই হুমকিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করল চীনের বিরুদ্ধে। নিউ দিল্লির ব্রিক্স সম্মেলনের টেবিলে যখন চীন ও রাশিয়া ব্রিক্স কারেন্সি চালুর ওপর চাপ দিতে শুরু করলো, তখন ভারত হাসি মুখে তাদের সামনে যুক্তরাষ্ট্রের সেই হুমকিকে ঢাল হিসেবে রেখে দিল। ভারত সাফ জানিয়ে দিল, দেখুন আমাদের দেশের প্রধান রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা ব্রিক্স কারেন্সিতে সই করলে আমাদের ওপর 100% শুল্ক চাপানো হবে। এর ফলে ভারতের প্রায় $100 বিলিয়ন ক্ষতি হবে। আপনারা কি এই ক্ষতির ভার বহন করবেন? এই প্রশ্নের কোনো উত্তর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ছিল না। ভারতের এই এক চালে পুরো ব্রিক্স কারেন্সি ড্রাফট ধসে গেল। ভারত কোনো সরাসরি সংঘাত না করে যুক্তরাষ্ট্রের ভয় দেখিয়ে চীনের বছরের পর বছর ধরে বানানো পরিকল্পনাকে এক নিমেষে ধ্বংস করে দিল। একেই বলে প্রকৃত আন্তর্জাতিক রাজনীতি। ভারত শত্রুর চাল দিয়েই শত্রুকে কিস্তিমাত করল। এই কূটনৈতিক যুদ্ধের পেছনের কৌশলটি বুঝতে গেলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভূমিকার দিকে নজর দিতে হবে। চীন যখন বারবার ব্রিক্স সদস্য দেশগুলোকে বলছিল একটি প্রযুক্তিগত কমিটি গঠন করে যৌথ মুদ্রা তৈরি করতে, তখন ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় খুব হিসেব কষে একটি কৌশল নেয়। ব্রিক্সের মুদ্রা সংক্রান্ত যে কোনো বৈঠক বা কমিটিতে আরবিআইয়ের গভর্নর বা শীর্ষ কর্মকর্তাদের পাঠানোই হয়নি। সেখানে পাঠানো হয়েছিল সাধারণ স্তরের কর্মকর্তাদের, যাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি অধিকার ছিল না। চীন বা রাশিয়া যখনই কোনো প্রস্তাব রাখত, ভারতের প্রতিনিধিরা বলতেন আমরা প্রস্তাবটি গ্রহণ করলাম, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের গভর্নর এবং শীর্ষ নেতৃত্ব নেবেন। আর সেই শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানোর আগেই বিষয়টি ঝুলে থাকত। অর্থাৎ ভারত সরাসরি না না বললে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে চীনের পরিকল্পনাকে পুরোপুরি থামিয়ে রেখেছিল। তাহলে ভারত ঠিক কী চায়? ভারতের নীতি অত্যন্ত স্পষ্ট ও সুনির্দিষ্ট। ভারত কোনো কাল্পনিক বা চীনের নিয়ন্ত্রিত যৌথ ব্রিক্স মুদ্রা চায় না। ভারত চায় ন্যাশনাল কারেন্সি সেটেলমেন্ট বা নিজস্ব জাতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য। ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল
ও সামরিক সরঞ্জাম কিনবে ভারতীয় রুপিতে। রাশিয়া সেই রুপি ব্যবহার করবে ভারত থেকে ওষুধ, চা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনবে। এর ফলে মার্কিন ডলারের উপর ভারতের নির্ভরতা কমছে, আবার চীনের মুদ্রার ফাঁদেও ভারতকে পড়তে হচ্ছে না। ভারত নিজের জাতীয় মুদ্রার শক্তি ও গুরুত্ব বিশ্বজুড়ে বাড়িয়ে তুলছে, যা ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বকে পুরোপুরি সুরক্ষিত রাখছে। নিউ দিল্লির ব্রিক্স সম্মেলন সফলভাবে শেষ করার পর এই 22 দিনের রেসের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ সভা বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর মুখোমুখি হবেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহল, যারা ভারত ও রাশিয়ার সাথে সম্পর্কের কারণে ভারতের প্রতি ক্ষুব্ধ ছিল, তাদের সামনে দাঁড়িয়ে ভারত নিজের বিজয়ী অবস্থান তুলে ধরবে। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারত খুব স্পষ্ট ভাষায় মার্কিন নেতৃত্বকে বার্তা দেবে। চীন ও রাশিয়া যখন বিশ্ব বাণিজ্য থেকে ডলারকে পুরোপুরি মুছে ফেলার জন্য যৌথ মুদ্রা আনার চরম চেষ্টা করছিল, তখন ভারতই একমাত্র দেশ হিসেবে সেই প্রস্তাব আটকে দিয়েছে। ভারত বিশ্ব অর্থনীতিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছে। এই একটি যুক্তিতে ওয়াশিংটনের সমস্ত বিষাক্ত চাপ ও শুল্কের হুমকি মুহূর্তে মিলিয়ে যাবে। যে যুক্তরাষ্ট্র ভারতকে 10% বা 20% ট্যাক্সের ভয় দেখাচ্ছিল, তারা বুঝতে বাধ্য হবে যে এশিয়ায় চীনের আগ্রাসন থামানোর জন্য এবং আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখার জন্য ভারতই তাদের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য অংশীদার। একই সাথে ভারত জাতিসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে দুটি ঐতিহাসিক দাবি জোরালোভাবে তুলবে। এক, ইউএন সিকিউরিটি কাউন্সিলের সংস্কার এবং ভারতের জন্য স্থায়ী আসন বা ভেটো পাওয়ার প্রদান। 2, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো দ্বিমুখী নীতি না রেখে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স গ্রহণ করা। নিউ ইয়র্কের মাটিতে দাঁড়িয়ে ভারতের এই দাবি আসলে বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারতের অবস্থানকে স্থায়ীভাবে বদলে দেবে। আজকের ভারতের এই আক্রমণাত্মক ও বাস্তবসম্মত কূটনৈতিক কৌশলকে বুঝতে হলে আমাদের অতীতে একটু চোখ বোলাতে হবে। স্বাধীনতার পর বহু দশক ধরে ভারত অনুসরণ করছিল তথাকথিত জোট নিরপেক্ষ নীতি বা নন অ্যালাইনমেন্ট পলিসি। এই নীতির মূল কথা ছিল বিশ্বের কোনো পরাশক্তির সাথে হাত মেলানো যাবে না, সবার কাছ থেকে সমান দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই জোট নিরপেক্ষ নীতি ভারতকে সামরিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেনি। উল্টে 1971 সালের মতো সংকটের সময় ভারতকে একা পড়ে যেতে হয়েছিল। কিন্তু আজকের ভারত সেই পুরনো দুর্বল নীতি ছুঁড়ে ফেলে দিয়েছে। বর্তমান ভারতের নীতি হলো মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুপাক্ষিক কৌশলগত জোট। বর্তমান ভারতের নীতি কি? ভারত একই সাথে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনবে, নিজেদের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করবে। ভারত একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোয়াড জোটে সামিল হয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক আগ্রাসন রোধ করবে। ভারত আবার এসসিও এবং ব্রিক্সে বসে বিশ্ব দক্ষিণের বা গ্লোবাল সাউথের নেতৃত্ব নিজের হাতে রাখবে। আজকের ভারত কাউকে তোষামোদ করে না, আবার কাউকে অহেতুক ভয়ও পায় না। ভারতের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ পরিচালিত হয় কেবল জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট দ্বারা। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ভারতের স্বার্থের অনুকূলে যায়, ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে। যদি চীনের কোনো প্রস্তাব ভারতের বিরুদ্ধে যায়, ভারত কোনো দ্বিধা ছাড়াই তা প্রত্যাখ্যান করবে। এটি হলো আধুনিক ভারতের চোখে চোখ রেখে কূটনীতি। অনেকে প্রশ্ন করতে পারেন, আন্তর্জাতিক রাজনীতির এই জটিল হিসাব নিকাশ সাধারণ ভারতীয় নাগরিকদের জীবনযাত্রায় কী প্রভাব ফেলে? বিশ্ব সম্মেলন বা ব্রিক্স মুদ্রা দিয়ে আমাদের দৈনিক জীবনে কী লাভ বা ক্ষতি? এর উত্তর অত্যন্ত সহজ ও বাস্তবিক। কূটনীতির মূল উদ্দেশ্য হল দেশের ভেতরে সাধারণ মানুষের জীবনকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখা। ভারত যদি চীনের কথায় চালিত হয়ে ব্রিক্স মুদ্রায় যোগ দিত, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর বিপুল শুল্ক বসাত। এর ফলে ভারতের আইটি খাত, টেক্সটাইল খাত এবং ওষুধ শিল্প লাখ লাখ মানুষের কাজ চলে যেত। ভারত নিজের বুদ্ধিমত্তায় সেই সংকট এড়িয়ে গেছে। রাশিয়া থেকে রুপিতে তেল কেনার ফলে ভারতের বাজারে আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও পেট্রোল ও ডিজেলের দাম হঠাৎ করে অস্বাভাবিক বাড়েনি। রান্নার গ্যাস থেকে শুরু করে পরিবহনের খরচ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে। যখন ভারত বিশ্বমঞ্চে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনা নস্যাৎ করে দেয়, তখন লাদাখ ও অরুণাচল সীমান্তে চীনের সামরিক বাহিনী মানসিকভাবে পিছিয়ে পড়ে। ভারত প্রমাণ করে দিয়েছে যে অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে ভারত এখন চীনের সমকক্ষ বা অনেক ক্ষেত্রে চীনের থেকেও এগিয়ে। আজকের ভারত সাধারণ মানুষের পকেটের সুরক্ষার জন্য আন্তর্জাতিক টেবিলে কঠিন যুদ্ধ লড়ছে। 22 দিনে 3টি প্রধান আন্তর্জাতিক সম্মেলন জয়ের এই নীল নকশা
ভারতের অর্থনৈতিক ও সামরিক ভবিষ্যৎকে আগামী কয়েক দশকের জন্য নিরাপদ করে তুলবে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে গুটি সাজানো শেষ হয়ে গেছে, চালগুলো এখন দেওয়া শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে বিশ্বগুরু হওয়ার দিকে কেবল মুখে কথা বলছে না, বাস্তবে তা প্রমাণ করে দেখাচ্ছে। চীনের চক্রান্ত নস্যাৎ হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা উন্মোচিত হয়েছে, আর যুক্তরাষ্ট্রের হুমকির উত্তর ভারত চীনের দিকেই ঘুরিয়ে দিয়েছে। আপনার কি মনে হয়, ভারত যেভাবে বিশ্বমঞ্চে নিজের পরাশক্তির পরিচয় তুলে ধরেছে, তা কি আগামী দিনে ভারতকে জাতিসংঘের স্থায়ী আসনে বসাতে সমর্থ হবে, নাকি চীন আবার নতুন কোনো অর্থনৈতিক চক্রান্ত নিয়ে আসবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদিও আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।